আসসালামু আলাইকুম। বাংলাদেশ বর্তমানে কোন পথে যাচ্ছে সেটি আসলে আমি আপনি কেউই অনুমান করতে পারছি না। আমরা যে কোনো একটি বিষয়ের সার্বিক অবস্থা দেখে আমরা অনুমান করতে পারি যে হয়তো এই বিষয়টির ফলাফল এরকম বা ওরকম হতে পারে, একটা অ্যাজাম্পশন আমরা করতে পারি। কিন্তু বাংলাদেশের বর্তমান যে চিত্র, বর্তমান যে অবস্থা, এই অবস্থা দেখে আসলে অনুমান করা খুবই কঠিন যে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি, বা বাংলাদেশ আগামী 5 বছর পর কোথায় গিয়ে পৌঁছাবে। আমরা কি মধ্যম আয়ের দেশে পরিণত হব, নাকি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব, তার কোনো অ্যাজাম্পশন আসলে আমাদের চোখের সামনে নাই। যার পিছনে কতগুলো কারণ রয়েছে। কারণ তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নাই। বাংলাদেশে যারা ভিন্ন মতের রয়েছে তারা তাদের যে মতামত, তাদের যে রাজনৈতিক চিন্তা চেতনা, সেটির বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারছে না। এটি বাংলাদেশের ভবিষ্যৎ অ্যাজাম্পশন না করতে পারার অন্যতম একটি কারণ। আমার সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে অনুরোধ করব আমার লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে আমার এবং আমাদের কথাগুলো আরও অন্যান্য মানুষ জানতে পারে এবং নিজ নিজ জায়গা থেকে সকলে সচেতন হতে পারে। একটি দেশ যদি এরকম অনিশ্চিত গন্তব্যের দিকে যায়, সেটি আসলে কারোর জন্যই শোভনীয় নয়। সেটি না আপনার জন্য, না আমার জন্য, না আওয়ামী লীগ, না বিএনপির জন্য, না বাম প্রগতিশীল নাকি ইসলামিক দলগুলোর জন্য। সুতরাং একটি দেশের সেই দেশে যে সরকার থাকে সেই সরকারের একটি গোল থাকা দরকার, এবং এই সরকার কিভাবে পরিচালিত হবে, কোন ওয়েতে, বা এখানে ভিন্ন মতের অবস্থান কি হবে, বিরোধী দলের অবস্থান কি হবে, সরকারের অবস্থান কি হবে, প্রত্যেকটা জিনিসের একটি রূপরেখা করে রাখা দরকার। অন্যথায় আপনি একটি সরকার ক্ষমতায় আসলো, সে ক্ষমতায় আসার পরে ভিন্ন মতের সাথে কি ধরনের আচরণ করবে, বা সেখানকার সেই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি হবে, এর যদি অগ্রিম রূপরেখা না থাকে, তাহলে যখন যে সরকার ক্ষমতায় আসবে তখন সেই সরকার ক্ষমতায় এসে তার মতন করে একটি রূপরেখা তৈরি করবে, যেটি একটি দেশের জন্য কখনোই শুভকর নয়। আমরা ইউরোপ আমেরিকাতে দেখি যে তাদের একটি সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। সেই রূপরেখা অনুযায়ী সেই দেশগুলো সামনের দিকে এগিয়ে যায়। সেখানে সরকার পরিবর্তন হোক আর না হোক, এটি নিয়ে কোনো ধরনের যায় আসে না। সেই দেশটি তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যায়। অর্থাৎ এই এগিয়ে যাওয়ার পিছনে কি কারণ, কি এমন অদ্ভুত বা জাদুকর জিনিস তারা সৃষ্টি করে রেখেছে যে ট্রাম্প আসুক আর বাইডেন আসুক, কোনো ধরনের তাদের এত চিন্তার কিছু নাই। যে সরকারই আসুক না কেন, তারা একটি নির্দিষ্ট গতিপথকে লক্ষ্য করে সেদিকে তারা এগিয়ে যাবে। কিন্তু আমাদের মতন এই যে দেশগুলো রয়েছে, যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা, যেখানে আপনার বাকস্বাধীনতা নাই, যেখানে গণতন্ত্র নাই, যেখানে ভোটাধিকার নাই, যেখানে সাধারণ জনগণের নাগরিক অধিকার নাই, যেখানে বেকার সমস্যা, মানুষের কর্মসংস্থান নাই, এই দেশগুলোর সরকার দেখবেন যে তারা ক্ষমতায় থাকার জন্য তারা এক প্রকার পাগল হয়ে যায়। একটি দেশ কিভাবে উন্নত হবে সেই চিন্তা
আমাদের মতন যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সরকারের মাথায় থাকে না। তাদের একটি চিন্তা, নিজেরা ক্ষমতায় থাকবো, নিজেরা টাকা পয়সা কামাবো এবং এই টাকা পয়সা বাইরের দেশে পাচার করব, সেখানে আমার বউ ছেলে মেয়ে থাকবে, তারা আরামে এসে জীবন জীবিকা নির্বাহ করবে। এটি হচ্ছে আমাদের মতন যে অনুন্নত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে সরকার থাকে, সেই সরকারের যে সকল ব্যক্তিবর্গ থাকে এবং সেই দলের যারা রাজনীতিবিদ থাকে, তাদের ওই একটি লক্ষ্য থাকে যে টাকা পয়সা কামাবো আর বাইরের দেশে পাঠাবো। তো এইভাবে একটি দেশ কখনোই উন্নতি হবে না। যদি বাংলাদেশের আমরা আদৌ পরিবর্তন করতে চাই, বাংলাদেশকে আমরা মানে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটি নির্দিষ্ট গোল থাকতে হবে এবং যখন যে সরকার ক্ষমতায় আসুক না কেন সেই গোলের বিন্দু পরিমাণ নড়চড় হবে না। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু ওই একই পথে তাদেরকে হাঁটতে হবে। আর এর জন্য দরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা। আমরা কি নিশ্চিত করতে পারবো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা? যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই সম্ভব এই দেশকে উন্নত করা। আমরা যে ধরনের চিকিৎসা ব্যবস্থা চাই, আমরা যে ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, সেটি নিশ্চিত করা সম্ভবপর হবে। অন্যথায় আমরা যদি এভাবে একের পর এক আমরা সরকার পরিবর্তন করি, তার মাধ্যমে আসলে আমাদের কোনো উন্নতিই হবে না। আমরা তরুণ সমাজ যা প্রত্যাশা করি তার প্রত্যাশার বিন্দুমাত্র আমরা পাবো না। 1990-তে যারা যে সকল ছাত্ররা, তরুণরা, যুবকরা আন্দোলনে অংশ নিয়েছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদের কিন্তু একই স্বপ্ন ছিল যে এই সরকারকে হটিয়ে আরেকটি সরকার আসবে, যে সরকার স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে আমাদের মহান মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল সেই স্বপ্ন পূরণ করবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু দেখেন যে স্বাধীনতার 50 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি, কিন্তু সাম্য কোথায় সাম্য? আপনি দেখান তো কোথায় সাম্য? বাংলাদেশের কোনো জায়গায় আপনি সাম্য দেখাতে পারবেন? বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আপনি সাম্য দেখাতে পারবেন? না শিক্ষা প্রতিষ্ঠান, না আপনার এই সাংবিধানিক প্রতিষ্ঠান। মানবিক মর্যাদা কোথায়? কোথায় সুবিচার? আজকে আমাদের যেখানে বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি বাধ্য হন দেশ ছাড়তে, সেই দেশে কি আমরা বলতে পারি যে বিচার বিভাগ স্বাধীন? এটি আপনি আমি কেউ বলতে পারি? আর যদি কেউ বলে, আমি মনে করি তাকে প্রশ্ন করা উচিত যে আপনি কি কি কারণে বলছেন যে বিচার বিভাগ স্বাধীন। বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা, এই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে কখনো কি সম্ভব যে আরেকটি দল ক্ষমতায় আসবে? কখনো সম্ভবপর নয়। আজকে দেখেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে যারা দাবি করে, তারা কি বলতে পারবে যে এরকম একটি নির্বাচন কমিশন মনে করেন যে অন্য একটি সরকারের সময় থাকলো, তো এই দলটি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই নির্বাচন কমিশনের অধীনে আমরা মানে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা ক্ষমতায় আসব? তো সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করুক। এই এখন যে নুরুল হুদা কমিশন আপনার তারা দায়িত্বে রয়েছে, এই নুরুল হুদা কমিশনের মতন আরেকটি কমিশন, অর্থাৎ এই নুরুল হুদার মধ্যে যে ধরনের ক্যারেক্টার রয়েছে ঠিক সেম ক্যারেক্টারের একটি নির্বাচন কমিশন তৈরি করুক এবং সেই নির্বাচন কমিশনের অধীনে একটি নির্বাচন দিক, সেখানে বিএনপি, আওয়ামী লীগ, ইসলামিক, বাম, প্রগতিশীল দলগুলো অংশ নিক। তখনই আসলে বোঝা যাবে যে ওই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিনা। আবার যদি ধরে নিই যে এমন একটি নির্বাচন গঠিত হলো, যে কমিশন গঠিত হলো, যে নির্বাচন কমিশন গঠন করলো বিএনপি বা ইসলামিক বা বাম প্রগতিশীল দলগুলো, বাংলাদেশে যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই নির্বাচন কমিশনের অধীনে আওয়ামী লীগের কি কোনো ধরনের সুযোগ থাকবে ক্ষমতায় আসার? থাকবে না। অর্থাৎ আপনার এই যে আজকে আওয়ামী লীগ বলছে তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, এটি তারা প্রমাণ করুক। তারা এরকম একটি নির্বাচন কমিশন বিএনপিকে তৈরি করার সুযোগ দিক বা অন্য দলগুলোকে তৈরি করার সুযোগ দিক, তখন তারা দেখুক যে নির্বাচন এইরকম টাইপের নির্বাচন কমিশনের মাধ্যমে ক্ষমতায় আসা যায় কিনা। এটি আসলে
কখনোই সম্ভবপর নয়, আওয়ামী লীগও পারবে না। বিএনপি ঠিক একইভাবে তারাও অতীতে চেষ্টা করেছে এভাবে তাদের মতন করে নির্বাচন কমিশন গঠন করতে, তাদের মতো করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে। তো এই যে বড় দুটি দল তাদের আজকের যে ক্ষমতায় থাকার যে লিপ্সা, এই লিপ্সার কারণে, লোভের কারণে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জনগণ। আজকে দেখেন যে বাংলাদেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই পরিবারতন্ত্রের আড়ালে আপনি কোথায় গণতন্ত্র দেখাতে চান? যে পরিবার থেকে সবসময় একটি দলের প্রধান হয়, তার বাইরে আর কেউ আসার সুযোগ থাকে না, সেই দলগুলোকে আপনি কিভাবে বলবেন যে এই দলে গণতন্ত্র? যে দলে গণতন্ত্র নাই সেই দল কিভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? সুতরাং আমরা যদি আদৌ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সবার আগে আমাদের ওই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে না পারি, আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এখন যারা এই বিপ্লবী কথাবার্তা বলেন, নীতির কথা বলেন, ন্যায়ের কথা বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে থেকে এই কথাগুলো বলছেন, আপনারা একবার ভেবে দেখুন যে বর্তমানে রাজনীতির যে অবস্থা, যে পরিবারগুলোর হাতে আজকে রাজনীতি আজকে বেদখল রয়েছে, এই পরিবারগুলোর কাছে যদি আপনার রাজনীতি জিম্মি থাকে, সেই জিম্মি রাজনীতি যদি আপনি বের করে না আনতে পারেন, তাহলে কিভাবে আপনি গণতন্ত্রের কথা বলেন, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? তো নামে মাত্র হয়তো সরকারের পর সরকার যাবে, কিন্তু মানে সরকার যাবে সরকার আসবে, বাট অ্যাকচুয়ালি গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। আর গণতন্ত্র যদি না থাকে, গণতান্ত্রিক সরকারও যদি না থাকে, তাহলে আপনি বাক স্বাধীনতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, এগুলো আপনি কিভাবে প্রত্যাশা করেন? যে দল পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারে না, সেই দল কিভাবে গণতন্ত্র, বাক স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে? তো আসুন বাংলাদেশের ভবিষ্যৎ আমরা তৈরি করি। আর এই ভবিষ্যৎ বা রূপরেখা তৈরি করার জন্য এই তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে। আপনি আসবে না। আজকে আমরা কথায় কথায় ইউরোপ আমেরিকার উদাহরণ দিই, বাট এই ইউরোপ আমেরিকা একদিনে তৈরি হয়নি। বিপ্লব সংগ্রামের মাধ্যমেই আজকে সেখানে সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমাদের ট্রাম্প সাহেব তিনি কতই না চিল্লাচিল্লি করছেন। যারা তাকে ফলো করেন তারা বুঝবেন যে ট্রাম্প আসলে মানে এক প্রকার বলা যায় যে পাগল হয়ে গিয়েছে ক্ষমতায় থাকার জন্য। বাট সেই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এতটাই শক্তিশালী, ট্রাম্প কেন, ট্রাম্পের 14 গোষ্ঠীও যদি বলে যে ক্ষমতায় থাকবো, সম্ভবপর নয়। কারণ সেখানকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ঠিক সেইভাবেই তৈরি, সে দেশের জনগণ ঠিক সেইভাবেই তৈরি করেছে। সরকারের পর সরকার যাবে, কিন্তু কোনো সরকার চাইলেও চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধান কাটছাঁট করতে পারবে না। আজকে দেখেন যে আমাদের দেশে যে আমাদের যে সংবিধান, এই সংবিধান একের পর এক সংশোধন করা হয়েছে। এই সংশোধন জনগণের ম্যান্ডেট নিয়ে করা হয়নি। এই সংশোধন রাজনৈতিক দলগুলো তাদের সুবিধার্থে, তারা ক্ষমতায় থাকার জন্য, তারা ঠিক যেভাবে যুগের পর যুগ ক্ষমতায় থাকা যায়, ঠিক সেইভাবেই তারা পরিবর্তন করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, মোটামুটি আমরা মনে করতাম যে এই ব্যবস্থার মাধ্যমে একটি দল যখন ক্ষমতায় থাকবে, দমনপীড়ন করবে, জনগণের মতের বিরুদ্ধে যাবে, জনবিরোধী সিদ্ধান্ত নেবে, তখন তত্ত্বাবধায়ক সরকার 5 বছর পরে একটি তত্ত্বাবধায়ক সরকার যখন আসবে, ওই ব্যবস্থার মাধ্যমে হয়তো এমন আরেকটি সরকার আমরা পাবো, যে সরকার অন্তত এইবার দমনপীড়ন করেছে, জনগণের মতের বিরুদ্ধে গিয়েছে, তারা আসতে পারবে না। অন্তত ন্যূনতম এই ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। অর্থাৎ আমাদের এই 5 বছর পরে আরেকটি যে
মানে সাময়িক সরকার আসতো, তারা অন্তত মানে এমনভাবে নির্বাচনটি পরিচালনা করতো যাতে করে ওই দমন পীড়ন করা সরকার ক্ষমতায় আসার সুযোগ ছিল না। কিন্তু সেই ব্যবস্থা সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হলো। বাট কারা উঠিয়ে দিল? যারা উঠিয়ে দিল তারা আবার মানে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসা, আবার মানে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা না করে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসা, তাদের মাধ্যমে আপনার এই সংবিধান কাটছাট করা হলো, সংবিধান সংশোধন করা হলো। অতীতে আসলে মানে বাংলাদেশ অনেক দুঃসময় পার করেছে, বাট এই বর্তমান সময়ে বাংলাদেশের যে দুরবস্থা, এটি আসলে ভাবলে অনেক কষ্ট হয়। যারা দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে, আমি মনে করি না তারা আসলে এই অবস্থা মেনে নিতে পারে। আজকে দেখেন যে আমাদের দেশের অনেকেই চুপ। কেউ ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসা বাণিজ্যের সুবিধা নিয়ে তারা চুপ। কেউ এনজিও প্রতিষ্ঠান খুলে নিয়েছে, সেই এনজিও সুবিধা পেয়ে তারা চুপ। কেউ সরকারি চাকরি করছে, সরকারি চাকরিতে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, বিলাসিতার সুযোগ দেওয়া হচ্ছে, সেই সুবিধা পেয়ে তারা চুপ। যারা প্রশাসনে আছে তারাও এক প্রকার চুপ। মানে প্রত্যেকটা জায়গায় যারা প্রতিবাদী ভূমিকা রাখবে সেই জায়গাগুলোতে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন সুবিধা দিয়ে আজকে তাদেরকে চুপ করে রাখা হয়েছে। তাহলে প্রতিবাদ কারা করবে? সবাই তো চুপ, প্রতিবাদ কারা করবে? মানে আমি তো বুঝতে পারছি না আসলে এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কারা প্রতিবাদ, প্রতিরোধ, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তি দিবে? আমি কি এটি অ্যাজাম্পশন করতে পারি? পারি না, সেই অবস্থা নাই। আজকে আমাদের দেশের তরুণ সমাজ তারা আজকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। আজকে বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা খুবই আত্মকেন্দ্রিক। তাদের মধ্যে আসলে কতটুকু দেশপ্রেম আছে সেটি তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই না। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখি যে তারা চিন্তা করে যে এই 4-5 বছর পড়াশোনা করে একটি চাকরি খুঁজে নেব। চাকরি দরকার, অবশ্যই দরকার, বাট যে চাকরি পাওয়ার পরে আপনি মুখ দিয়ে টু শব্দ করতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলতে পারেন না, আরে ভাই তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে কি শিখলেন? বিশ্ববিদ্যালয়ে আপনাকে ন্যায় নীতি, বিভিন্ন মানে মানে কি বলা যায়, বিভিন্ন আইন কানুন আপনাকে শিখালো, কিন্তু বাস্তব জীবনে আপনি সেই আইন কানুন, ন্যায় নীতির কোনো প্রয়োগ করতে পারলেন না। তাহলে আপনার লেখাপড়ার মূল্য কোথায়? আপনি যা শিখলেন তা তো আপনি প্রয়োগ করতে পারলেন না। সুতরাং আপনি শুধুমাত্র একটি চাকরি পেয়ে আপনি চুপ হয়ে গেলেন। এভাবেই আসলে আমাদের বাংলাদেশের মানুষকে চুপ করে রাখা হয়েছে। আজকে দেখেন যে সরকারি কর্মকর্তাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে, গেজেটের মাধ্যমে বলা হয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি কি লিখতে পারবে, কি কি বলতে পারবে। একটি স্বাধীন দেশে কি এটি কল্পনা করা যায়? কখনোই কল্পনা করা যায় না। আজকে দেখেন যে আমাদের যে মানে সাংসদ রয়েছেন, আজকে তাদের এই যে এত অঢেল সম্পত্তি, এই অঢেল সম্পত্তির উৎস কি? একজন সংসদ সদস্য কত টাকা বেতন পায়? কত টাকা বেতন পায় সেটি আসলে আমার আপনার সকলের জানা দরকার না? তো এই বিষয়ে আমি আমার টাইমলাইন, আমি আমার পেজে একটি পোস্ট করেছিলাম। আমি জানি না আসলে আপনারা সেটি পড়েছেন কিনা, বাট আপনাদের এটি আসলে মানে জানা খুবই দরকার। জানলে আপনারা বুঝতে পারবেন যে এই যে সংসদ সদস্যের দেখি 4-5টা কোম্পানি, বিলাসবহুল রিসোর্ট, তার নামে কয়েকটা রেস্টুরেন্ট, বড় বড় দামি দামি রেস্টুরেন্ট, শত শত বিঘা জমি, এগুলো কই থেকে আসলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী একজন সংসদ সদস্য যে ধরনের সুযোগ সুবিধা পায় সেগুলো সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যারা আমার সাথে যুক্ত আছেন সকলকে অনুরোধ করব আপনারা আমার লাইভটি নিজ নিজ টাইমলাইন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন অন্যান্যরাও জানতে পারে, সকলকে জানার সুযোগ করে দিবেন। একজন সংসদ সদস্য তিনি মাসিক বেতন পান 55,000 টাকা। নির্বাচনী এলাকার ভাতা প্রতি মাসে তিনি পান 12,500 টাকা। সম্মানী ভাতা তিনি প্রতি মাসে পান 5,000 টাকা। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাও তিনি পান। মাসিক পরিবহন ভাতা তিনি পান 70,000 টাকা।
নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে তিনি পান 15,000 টাকা। প্রতি মাসে তিনি লন্ড্রি ভাতা পান 1500 টাকা। মাসিক টকারিজ এবং টয়লেট্রিজ কেনার জন্য ভাতা পান 6,000 টাকা। দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ পান 1,20,000 টাকা। স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক 5 লাখ টাকা। মানে বাসায় টেলিভিশন ভাতা বাবদ প্রতি মাসে পান 7,800 টাকা। সংসদ সদস্যদের জন্য সংসদ এলাকায় এমপি হোস্টেলও আছে, সেটি আপনি সকলেই জানি। এছাড়া 2015 থেকে 19 সাল পর্যন্ত একজন সংসদ সদস্য প্রতি বছর 4 কোটি টাকা করে থোক বরাদ্দ পাবেন। এই থোক বরাদ্দের পরিমাণ আগে ছিল 2 কোটি টাকা, এখন বাড়ানো হয়েছে। এই বরাদ্দের টাকা তিনি যে কোনো উন্নয়ন প্রকল্পে ব্যবহার করতে পারবেন। এই যে এত এত সুবিধা, সরকারি কর্মচারী যারা রয়েছে, যারা সচিব রয়েছে, তারা এত সুবিধা পায় কি জানি না, বাট আমাদের সংসদ সদস্যদের এত এত সুবিধা দেওয়া হচ্ছে। একজন মানুষের জীবন চালানোর জন্য এই সুবিধাগুলো কি পর্যাপ্ত নয়? 100% পর্যাপ্ত। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন তিনি এখন যে বেতন পাচ্ছেন এর মাধ্যমে আসলে তার সংসার চলছে না। তার যে খরচ, বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি, তিনি যদি এই কথা বলেন যে তিনি যে বেতন পাচ্ছেন এই বেতন দিয়ে তিনি চলতে পারছেন না, এটি সাধারণ জনগণকে বিশ্বাস করবে? বাংলাদেশের একজন মেম্বার যদি এই কথা বলে, মানে মেম্বারের দিকে আমি আসলাম, মাঝখানে চেয়ারম্যান বাদ দিলাম, মেয়র বাদ দিলাম, বাংলাদেশের মেম্বার যদি এই কথা বলে কেউ বিশ্বাস করবে? মেম্বারও বাদ দিলাম, বাংলাদেশে মনে করেন যে সরকারি দলের রাজনীতি করে একজন ওয়ার্ড পর্যায়ের নেতা বা একটি ওয়ার্ডের সভাপতি এই কথা বলে, কেউ বিশ্বাস করবে? সভাপতিকে বাদ দিলাম, বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ের একজন সদস্য যদি এই কথা বলে কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। আমরা দেখেছি যে বাংলাদেশ এমনই একটা জায়গা, যে জায়গায় ছাত্র রাজনীতি করা মানে বাম্পার ফলন। আমরা ফরিদপুরের ছাত্রলীগের সভাপতির কি দেখেছি? 2,000 কোটি টাকার মালিক, মানে 2,000 কোটি টাকা তিনি পাচার করেছেন। আরও তো নামে বেনামে বিভিন্ন টাকা পয়সা তার নামে রয়েছে। আমরা দেখেছি পাপুলের শালিকা, তার নামে কত কোটি টাকা, কত 500 কোটি টাকা, এরকমই তো। এই তথ্যটা মানে যতদূর আমি শুনেছি এত কোটি টাকা। বাংলাদেশে যারা আপনার এমপি মন্ত্রী রয়েছে, যারা মেয়র রয়েছে, মেম্বার রয়েছে, তাদের আত্মীয় স্বজনের ব্যাংক ব্যালেন্স একটু ঘেটে দেখেন। আমাদের দেশে যে জনসংখ্যা, এখন যদি আমি 18 কোটি ধরি, তাহলে এর মধ্যে এই 10% মানুষের কাছেই আসলে সব অর্থ। 10% মানুষ এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, আর 90% আজকে কষ্টে রয়েছে। তো সম্পদের সুষম বন্টন কি করা সম্ভবপর হচ্ছে? আজকে গরিবের টাকা আজকে লুটপাট করে আজকে পকেটে ভরা হচ্ছে, আর বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছে সিঙ্গাপুর, কানাডা সহ বিভিন্ন দেশে। আমাদের দেশের এমপি মন্ত্রীরা তারা কানাডার বেগমপাড়াতে তারা বাড়ি গাড়ি করেছেন। সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা কোম্পানির মালিক। আমরা কিছুদিন আগে দেখি নাই যে শিকদার গ্রুপের, মানে শিকদার সাহেবের যে দুইজন ছেলে, তারা কিভাবে বাংলাদেশ থেকে তারা চলে গেল এই করোনার কারণে। যেখানে মানে আমরা শুনেছি যে বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও তারা চিকিৎসা নেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য দেশে যাইতে পারছে না। সেখানে এই শিকদার গ্রুপের মালিক শিকদার সাহেবের দুইজন ছেলে, আমি যদি ভুল না করি 2জন ছেলে হবেন শিকদার সাহেবের, তারা এয়ার অ্যাম্বুলেন্স করে তারা চলে গেলেন দেশের বাইরে। কারা পাঠালেন দেশের বাইরে? আজকে দেখেন যে আমরা যে ব্যক্তিকে নিয়ে খুব হইচই করছি, হাজী সেলিম, আজকে নিউজ দেখলাম যে অগ্রণী ব্যাংক যে তাদের জায়গাটা ফেরত নিয়েছিল সেটি আবার নাকি হাজী সেলিম নিয়েছে। কত ক্ষমতা, মানে কত বড় ক্ষমতা!
আজকে মানকিস সিপাই পড়ছিল বলে হাজী সেলিমের ছেলেকে গ্রেপ্তার করেছিল, অথচ এর থেকে বড় বড় অপরাধ করেও কেউ গ্রেপ্তার হয়নি। তাদেরকে বরং মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে সসম্মানে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ দেওয়া হয়েছে। বিশ্বযুদ্ধের খুনিরা তাদের সবাই কি আটক হয়েছে? সবাই কি গ্রেপ্তার হয়েছে? যে ধরনের যে সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা ছিল সেই শাস্তি কি নিশ্চিত হয়েছে? আমরা জেনেছিলাম, আমরা দেখেছি বিশ্বযুদ্ধের খুনিরা জেলের মধ্যে রাজার হালে থাকে। কিভাবে পায় তারা এই রাজার হালে থাকার সুযোগ? কারা করে দেয়? তারা যেভাবে রাজার হালে রয়েছে, বাইরেও মানে এত সুখে তারা থাকতো না। সেই সুযোগ সুবিধা তাদেরকে জেলের মধ্যে দেওয়া হচ্ছে। তো এমপি মন্ত্রীদের যে কথা বলছিলাম, যদি তারা যে বেতন পায়, তারা 2 লাখ প্লাস বেতন পায় এবং এই টাকা দিয়ে খুব ভালোভাবে জীবিকা চালানো যায়, কিন্তু এতে তাদের হয় না। তাদের সন্তানদেরকে আপনার বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হয়। তাদের প্রতিটা ছেলেমেয়ের নামে গাড়ি থাকে, ড্রাইভার আলাদা আলাদা, স্ত্রীর নামে গাড়ি থাকে, ড্রাইভার আলাদা। এরপরে আপনার শালা বাবু, শালিকা, শাশুড়ি, শ্বশুর সবার নামে একটা করে গাড়ি, তাদের আলাদা আলাদা ড্রাইভার, আশপাশের যত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যাক আছে না কেন, সবাইকে রাজকীয় সুবিধা দিতে হয়। তো এই 2 লাখ টাকা কি এত সুবিধা সম্ভব না বলেই তারা দুর্নীতি করে। এটাই তো না, যুক্তি তো এটি, এর বাইরে তো কোনো যুক্তি নাই। যে রাষ্ট্র আমাকে যা দিচ্ছে দিয়ে আমার পোষাচ্ছে না, আমি একজন এমপি সাহেব, এলাকায় আমার একটা ভাবমূর্তি আছে, তো এলাকায় আমি যে একজন শাসক সেটা আমাকে বোঝাতে হবে না? আমি যদি ওই ফকিন্নির পুতদের মতন রাস্তা দিয়ে হেঁটে যাই, বাইকে যাই, ভাঙা গাড়িতে যাই, সেটা কি হবে? এই জনগণ তো আমার চাকর, তাদের মনোভাব তো এরকমই। তো সেইভাবে তারা রাজকীয়ভাবে থাকে। একজন এমপির বিল্ডিং দেখবেন, মনে হয় যে সেই এলাকার রাজা আর আমরা সব প্রজা। হ্যাঁ, কিন্তু এটি কি আসলে হওয়ার কথা ছিল? যারা আমাদের জনপ্রতিনিধি তারা তো আমাদের সেবক, তাই না? জনগণ রাষ্ট্রের মালিক। তো রাষ্ট্রের মালিকের অবস্থা কেমন হবে আর রাষ্ট্রের সেবকের অবস্থা কি হবে? আজকে স্বাধীনতার এই 50 বছরে দেশের এই যে অসাম্য, এটি আসলে মেনে নেওয়া যায় না। আজকে করোনাকালে দেখেন যে অসংখ্য মানুষ তারা চাকরিচ্যুত হয়েছে, তাদের কর্মসংস্থান নাই। সরকারের কোনো হেডেক আছে? সরকার কি বা সরকারের মন্ত্রী এমপি তারা কি কখনো এই বিষয়টা ভাবে? আমরা দেখি যে কিছুদিন পর পর এমপি মন্ত্রীরা তাদের ফেসবুক পেজে তারা এমন এমন ছবি দেয় যে ছবিগুলো দেখলে মনে হয় না যে দেশে আসলে করোনা আছে, দেশের মানুষ এত কষ্টে আছে। তারা এই ছবিগুলোর মাধ্যমে বোঝায় যে আমরা খুব ভালো আছি। পৃথিবীর অন্যান্য দেশকেও বোঝায় আমরা খুব রাজার হালে আছি, খুব সুখে আছি। বাস্তবে কি তাই? একজন লোক, তার নাম জাকির হোসেন, তিনি গতকাল আমাকে নক করেছেন। নক করে আমি একটু আপনাদেরকে শোনাই আসলে সার্বিক দেশের যে অবস্থা, মানুষ কত কষ্টে আছে, সেটি আসলে আমাদের দেশের এমপি মন্ত্রীরা বোঝে না। এই করোনাকালে যারা চাকরি হারিয়েছে তারা কতটা সুখে আছে না দুঃখে আছে, এগুলো আসলে আমাদের দেশের এমপি মন্ত্রীরা কখনো ভাবে না, ভাবতে চায় না। আমার মোবাইলটা অনেক লোডিং আসলে, যে কারণে আমি তার টাইমলাইনে যেতে পারছি না। যাক, তিনি আমাকে প্রথমে মেসেজ পাঠিয়েছেন, তার নাম জাকির, এবং সিলেটে আমি যখন গিয়েছিলাম আমাদের সাংগঠনিক কাজে, এই লোকটি ক্লাস 5 পাস,
কিন্তু তিনি পত্রিকা পড়েন, আর মাঝে মধ্যে তিনি ফেসবুক চালান এবং মাঝে মধ্যে তিনি ফেসবুকে আসেন। তিনি আমাকে মেসেজ লিখেছেন, খুব বিপদে আছি ভাই, আমাদের এদিকে সব কাজ বন্ধ। হ্যাঁ, আমি তাকে রিপ্লাই দিয়েছি, সিলেটের সহযোদ্ধাদের সাথে একটু যোগাযোগ করুন। কারণ আমাদের অবস্থা আপনারা জানেন যে আমরা একটি গণ অনুদান সংগ্রহ করার জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম, কিন্তু সরকার আমাদের সেই গণ অনুদান ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। আমরাও অনেক সমস্যার মধ্যে রয়েছি সবাই। সাংগঠনিকভাবে যে তার জন্য তাকে 500 বা 1000 টাকা দিব, সেই সুযোগটাও রাখা হয়নি। তিনি লিখেছেন যে বলেছিলাম, আমি বলছি, আমি তাকে রিপ্লাই দিয়েছি আবার বলেন। এর পরবর্তীতে তিনি আমাকে লিখেছেন যে আমার ছেলের ডায়রিয়া হয়েছে। পরে সুজন ভাইকে বলেছিলাম যে 3000 টাকার মতো লাগবে। উনি 2 দিন পর 500 টাকা অনেক কষ্টে নিজেই দিয়েছিল। কিছু কিছু ওষুধ আনছিলাম, আর এখন আরও অনেকগুলো ওষুধ আনতে হবে ভাই। উনি বলেছেন ওনার কাছে কোনো ডোনার নাই। আমি ওনাকে বলছি কত লাগবে। উনি আমাকে একটি প্রেসক্রিপশন পাঠিয়েছে, আপনারা যদি দেখতে পান, এই যে একটি প্রেসক্রিপশন দেখেন, একটি কাগজ হয়তো দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার সাথে যুক্ত আছে। প্রেসক্রিপশন দেখে উনি আমাকে বলছে এই ওষুধগুলো আনতে হবে এবং উনি বলেছেন 2000 টাকা লাগবে। এর পরবর্তীতে আমি একজন ভাইকে নক দিলাম যে ভাই এই অবস্থা দেখেন তো, তাকে আমি স্ক্রিনশট সহ পাঠালাম। তিনি বললেন যে আমার তো পাঠাতে 2-3 দিন সময় লাগবে। তো তিনি এই রিপ্লাই দিলেন। এরপরে ওনার যেহেতু ছেলের ওষুধ লাগবে 2000 টাকা, খুবই ইমিডিয়েট দরকার, আমি আরেকজন ভাইকে বললাম, তিনি বললেন পাঠাবেন। এবং তিনি পরবর্তীতে আজকে দুঃখ প্রকাশ করেছেন যে তিনি যে কোনো কারণে হোক, তার নিজেরই হয়তো সমস্যা হয়ে গেছে, সে পাঠাতে পারেনি। তো দেশের গরিব মানুষগুলো এই আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এটি শুধু সিলেটের জাকির হোসেনই যে এই কষ্টের মধ্যে রয়েছে এরকম কিন্তু নয়, দেশে অসংখ্য মানুষ এই কষ্টের মধ্যে রয়েছে। এই করোনাকালে মানুষ আগের মতো আয় উপার্জন করতে পারছে না, বিশেষ করে যাদের চাকরিগুলো স্থায়ী নয়, যেমন সরকারি চাকরিগুলো স্থায়ী, আপনি অফিসে যান আর না যান, আপনার একটা সুযোগ আপনি পাচ্ছেন, আপনার সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে। বাট যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ওষুধ কোম্পানি সহ ব্যাংক সহ বিভিন্ন আপনার এনজিওতে চাকরি করে, তাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। তারা খুবই কষ্টের মধ্যে রয়েছে। আমার সাথে প্রায় বিভিন্ন জন যোগাযোগ করে বলে যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন। আজকেও একজন আমাদের অফিসে আসছে, আমি ছিলাম, নূর ছিলাম। তিনি কিছু ডকুমেন্টস আনছেন, এনে তিনি দেখালেন যে ভাই আমি এখানে এই প্রতিষ্ঠানে আমি 6 বছর চাকরি করেছি, এখন আমার এই করোনাকালে চাকরি চলে গিয়েছে, একটা চাকরির ব্যবস্থা করে দেন। এখন আমরা এরকম অসংখ্য মানুষ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আমার পেজে মেসেজ করে, আমার আইডিতে মেসেজ করে। এখন আমরা কি করব বলেন? আমরা তো কাউকে চাকরি দিতে পারি না, আমাদের তো কোম্পানি নাই, আমাদের তো বিভিন্ন ফ্যাক্টরি নাই, ফার্ম নাই। এই মানুষগুলোর কেমনে চাকরি দিব? মানুষগুলো অসহায় হয়ে, নিরুপায় হয়ে তারা আমাদেরকে নক করে। তারা মনে করে যে ভাইদের পরিচিতি আছে, হয়তো অনেক জায়গায় যোগাযোগ আছে, ভাইরা চাইলে অনেক কিছু করতে পারবে। বাট অ্যাকচুয়ালি নট। আমরা কারোর জন্য চাকরির ব্যবস্থা করতে পারি না, সেই সুযোগটা আমাদের নাই। আমরা যেটি পারি সেটি হচ্ছে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি। হয়তো তার হয়ে তার কথাগুলো, সে যে কষ্টে আছে সেই কষ্টের কথাগুলো হয়তো বলতে পারি, মানুষকে জানাতে পারি যে দেশের মানুষ এতটা কষ্টে রয়েছে। এখন এইগুলো বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকারের, যিনি জনপ্রতিনিধি তার। বিভিন্ন ব্যক্তিবর্গ আমার সাথে বিভিন্ন চিকিৎসা সমস্যা নিয়ে যোগাযোগ করে, যে তাদের আর্থিক সমস্যা। তো এই আর্থিক সমস্যা মেটানো আমাদের পক্ষে সম্ভবপর নয়। আমরা কি পারি? আমরা পারি হয়তো তার যদি ব্লাড দরকার হয়, ব্লাড আমরা ম্যানেজ করে দিতে পারি। যেমন আমি পোস্ট দিয়েছিলাম যে পর্তুগাল থেকে একজন প্রবাসী বোন আমাকে নক করেছেন এবং তিনি আমাকে জানিয়েছেন তার হাজব্যান্ড বলেছেন যে তারা ব্লাড কোথাও খুঁজে পাচ্ছে না, ঢাকায় তাদের পরিচিতি নাই, কোথাও নাই, আত্মীয় স্বজন নাই। তো সিলেট থেকে আসছে ঢাকাতে। তো তার হাজব্যান্ড, তারা দুজনই পর্তুগাল থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুজনই। তো বলেছে যে রাশেদ ভাইকে তুমি একটু কল দাও। হ্যাঁ, রাশেদ ভাইকে কল দিলে আশা করি ব্লাড ম্যানেজ হবে। তো তিনি আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই আপনার সাথে একটু কথা আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপে আসেন, আপনার নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? আমি বলছি হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে।
পরে উনি আমাকে মেসেজ দিলেন, বলছেন আমার বড় বোন ক্যান্সারে আক্রান্ত, সে এখন এভাবে মানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছে, তার জন্য 6 ব্যাগ ব্লাড দরকার। তো আমি তখন পোস্ট দিয়েছি আমার পেজে, আপনারা দেখেছেন, যারা আমার লাইভটি দেখছেন তারা অনেকে আমার সেই পোস্টটি দেখেছেন এবং আমার টাইমলাইনে আছে। তো পরবর্তীতে ব্লাড ম্যানেজ হয়েছে এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং ঠিক তার একদিন পরে আরেকজন ভাই, তার স্ত্রী মানে সিজার হবে আর কি, তিনি আমাকে নক করেছেন, নক করে বলছেন যে ভাই এরকম আমার স্ত্রী সিজার হবে, ব্লাড দরকার। তো আমি পোস্ট দিয়েছি, ব্লাড ম্যানেজ হয়ে গেল। তিনি আমাকে পরবর্তীতে তার একটি মেয়ে কন্যা সন্তান হয়েছে, তার ছবি আমাকে পাঠিয়েছেন। তো বেশ ভালো লাগলো। এই কাজগুলো আমরা পারি আমাদের সাধ্যের মধ্যে, মানে কিন্তু এই ব্লাড ম্যানেজ করা বা কারণ মুখে সাময়িকভাবে হাসি ফোটানো, সেগুলো আমরা পারি। কিন্তু সার্বিকভাবে এই যে দেশের মানুষ আজকে মানে তাদের কর্মসংস্থান নাই, বেকার সমস্যায় ভুগছে, খেতে পারছে না, এগুলো আসলে আমরা তাদের এই চাহিদাগুলো মেটাতে পারি না। তারাও জানে যে আমরা পারবো না, তারপরেও মানে তারা আমাদের কাছে বলে, সেই আস্থা হয়তো তাদের তৈরি হয়েছে। তারা মনে করে যে হয়তো বললে ভাইরা যেহেতু আন্দোলন সংগ্রাম করছে, পরিস্থিতি আছে, হয়তো কিছু না কিছু করতে পারবে, মানে জাস্ট নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা বলে। পরবর্তীতে আমরা তাদের বুঝিয়ে বলি যে ভাই এটি এই সমস্যা, আমাদের লিমিটেশন আছে, আমরা চাইলে সব কিছু পারি না। মানে মানুষের এই কষ্টগুলো আমাদেরকে ব্যাপকভাবে কষ্ট দেয়। আর যে কারণেই এই কথাগুলো আমরা আপনাদেরকে বলি, মানুষের কাছে তুলে ধরি, সরকারের কাছে আমরা আমাদের এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে দেখেন যে আমাদের এমপি মন্ত্রীরা তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা কি করছে, তাদের মানে কোম্পানি গড়ে তুলছে। আমাদের দেশের অনেক বড় বড় ব্যবসায়ী তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা কোম্পানি খুলে বসে আছে, কিন্তু নিজের দেশের যে অবস্থা, এই অবস্থা মানে তারা জানে, তারপরেও তারা কিছু করে না। আজকে দেখেন যে আমাদের দেশের শিক্ষার্থীরা যারা বুয়েট মেডিকেল সহ বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তো যেখানে এই যে আমাদের পদ্মা সেতু তৈরি করার জন্য আপনার দেশের চীন থেকে বলেন বা জাপান থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে আনা লাগছে, তাহলে আমাদের বুয়েট কুয়েট সুয়েট রুয়েটের কি দরকার? আমাদের এই যে ইঞ্জিনিয়ার, তাদের আমরা কি শিক্ষা দিলাম? জনগণের রক্ত ঘামের টাকায় তো তারা পড়াশোনা করেছে, তাই না? জনগণের রক্ত ঘামের টাকায় পড়াশোনা করে আজকে তারা স্কলারশিপ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তাহলে এই যে জনগণের রক্ত ঘামের টাকা, এটি বৃথা গেল না? বৃথা গেল তো, তাই না? তো সরকারের উচিত ছিল কি, যে আমাদের দেশের যে ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দেওয়া, যতক্ষণ না পর্যন্ত সরকারের এই মানসিকতা তৈরি হবে যে আমাদের যে বুয়েটের ইঞ্জিনিয়াররা বের হয়, সুয়েট কুয়েট রুয়েটের যে ইঞ্জিনিয়াররা বের হয়, এদের মাধ্যমে এদেরকে সেভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের দেশের যে অবকাঠামোগত উন্নয়ন, ব্রিজ কালভার্ট বা বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলো আমাদের দেশের ইঞ্জিনিয়ারদেরকে ব্যবহার করে আমরা এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলব। এই ব্রিজ বলেন, কালভার্ট বলেন, বড় বড় সেতু বলেন, তাদের মাধ্যমে আমরা গড়ে তুলব। সেই মানসিকতা আমাদের সরকারের নাই। না থাকার মানে জন্য দায়ীকে, এই মানসিকতা যে নাই, দায়ীকে আমি আপনি জনগণ। তারা তো পলিসি মেকার, তাদের তো সেই সুযোগটা রয়েছে, তারা চাইলেই তো সেটা করতে পারে। আমাদের দেশের ইঞ্জিনিয়ারদেরকে বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে এনে বা আরও যদি তাদের বিভিন্ন ট্রেন আপ করা লাগে সেগুলো করে এই ইঞ্জিনিয়ারদেরকে তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে তারা মানে আমাদের দেশের যে মেধাবী স্টুডেন্টরা তাদেরকে ব্যবহার করতে পারে, তাদেরকে সে ধরনের ফ্যাসিলিটি দিতে পারে। কিন্তু এটি করে না। কেন করে না? এর মাধ্যমে তো আসলে দেশের কোনো উন্নতি হচ্ছে না, যে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা তারা বাইরের দেশে চলে যাচ্ছে। আজকে আমাদের এখানেও তো ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, আপনার ঢাকাতেই অনেকগুলো ভালো ভালো মেডিকেল বা মানে মেডিকেল প্রতিষ্ঠান রয়েছে, মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। তো যেখান থেকে আপনার ডাক্তাররা বের হচ্ছে, বাট এই ডাক্তারদের উপরে আমাদের আস্থা নাই। কেন? আমরা মনে করছি, আবার আমরা কেন, সরকারই তো মনে করছে, প্রধানমন্ত্রী নিজে মনে করছে, রাষ্ট্রপতি মনে করছে, এমপি মন্ত্রী মনে করছে যে এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিলে আমরা সুস্থ হব না। তাদের নিজেদেরই আত্মবিশ্বাস নাই এই ডাক্তারদের উপরে, তাহলে জনগণের কেমনে আত্মবিশ্বাস থাকে? আজকে দেখেন যে আমি একটি চিকিৎসার জন্য মনে করেন যে ঢাকা মেডিকেলে যাব, যাওয়ার পরে আমার মনের ভিতর খুঁতখুত করবে, আমি পিজি হাসপাতালে যাব, মনের ভিতর খুঁতখুত যে এই ডাক্তার যে ওষুধ দিবে, এই ওষুধ খেয়ে কি আমি সুস্থ হব? এই খুঁতখুত থাকার পিছনে কারণ কি? কারণ ডাক্তারদের যেভাবে ট্রেন আপ করা দরকার সেভাবে আসলে ট্রেন আপ করা হয়নি। তাদেরকে যেভাবে আসলে
পৃথিবীর মানে উন্নত রাষ্ট্রগুলো থেকে বা আপনার সিঙ্গাপুর বলেন, লন্ডন থেকে বা আমেরিকা থেকে যেভাবে আসলে প্রশিক্ষিত করে আমাদের দেশে আনা দরকার ছিল, সেই পর্যাপ্ত সুযোগ সুবিধা আমরা তাদেরকে দিতে পারিনি। এটা আমাদের সরকারের ব্যর্থতা। স্বাধীনতার পরে যখন যে সরকার ক্ষমতায় এসেছে তাদের ব্যর্থতা। তারা একটু অসুস্থ হলেই আপনার ব্যাংকক চলে গিয়েছে, লন্ডনে চলে গিয়েছে, সিঙ্গাপুরে চলে গিয়েছে। তাদের মানসিকতার সমস্যা। তারা কখনো চায়নি যে আসলে আমরা এদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করব। তারা কখনো চায়নি যে আমরা এদেশের ইঞ্জিনিয়ারিং যে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং আমাদের সেই প্রতিষ্ঠানগুলো থেকে যে ইঞ্জিনিয়ার বের হয় তাদেরকে আমরা উন্নতি করি। তারা সবসময় পরনির্ভরশীল হয়ে থেকেছে। এভাবে মানে বাংলাদেশে যদি একটি সরকারও আসতো, তার মানসিকতা যদি এরকম থাকতো যে আমরা একটি মানে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠব, তাহলেই পরিবর্তন সম্ভবপর হতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা কখনোই এ ধরনের সরকার আমরা পাইনি। একজন ভালো নেতার অভাবে আমরা ভুগছি, একটি ভালো রাজনৈতিক দলের অভাবে আমরা রয়েছি। যখনই একজন ভালো নেতা পাবো, একটি ভালো রাজনৈতিক দল পাবো, তখনই আমরা একটি ভালো সরকার পাবো। আর সেই ভালো সরকারের মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভবপর হবে। আজকে আমার জায়গা থেকে আরও যারা ভিন্নমত পোষণ করে, যারা প্রতিবাদ করে, তাদের জায়গা থেকে তারা বহুত চিল্লাইতে পারে, বাট তারা যদি ওই পলিসি মেকিংয়ের জায়গায় না পৌঁছাতে পারে, তাহলে আসলে জনগণ বা দেশের মানুষ যে প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ কখনোই সম্ভবপর নয়। এই প্রত্যাশা পূরণ একমাত্র তরুণরাই করতে পারবে, যারা এখন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছে, যারা কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে অংশ নিয়েছিল, যাদের মধ্যে ইতিমধ্যে একটি প্রতিবাদী চেতনা তৈরি হয়েছে। এই তরুণরা যদি এখন থেকে মনে করে যে একটি পরিবর্তন করা দরকার, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, তাহলে পরিবর্তন করা সম্ভব। অন্যথায় যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মানসিকতা আমরা জানি। তাদেরকে জনগণ যথেষ্ট সুযোগ দিয়েছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের অবকাঠামোগত শিক্ষা এবং চিকিৎসা খাতের উন্নয়নের জন্য, বাট তারা সেটি করে নাই। আওয়ামী লীগ সরকার আজকে 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে। তারা তো এই 3 মেয়াদে চাইলে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে পারতো না। বাট আমরা করোনা কালে আমরা খুব ভালোভাবে টের পেয়েছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা মানে কোন পথে রয়েছে। আমরা করোনাকালে আমরা খুব ভালোভাবে টের পেয়েছি যে আসলে দেশ ডিজিটাল হয়েছে না ডিজিটাল হয়নি। পৃথিবীর অন্যান্য দেশে যেখানে আপনার শিক্ষার্থীরা তারা অনলাইনে ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে, সেখানে আমাদের দেশে কি অবস্থা? আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মানে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস। আমার নিজেরও ছোট ভাগনা ভাগ্নি রয়েছে। এই যে বাচ্চা পোলাপান, স্কুল কলেজ খোলা না থাকলে এরা কি ঠিকমতো পড়তে চায়? বলেন, কখনোই পড়তে চায় না। আমরা ছোটবেলায় আমরা যদি বাবা মা সেভাবে আমাদের শাসন না করতো, আমরা যদি সেভাবে আমরা গাইড না পেতাম, তাহলে আমরাও তো পড়াশোনা করতাম না, তাই না? স্বাভাবিক। বাবা মার দায়িত্ব অবশ্যই গাইড দিবে, বাট শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন আপনি যদি অনলাইনে আপনার 5 ঘন্টা আপনি ক্লাস করেন, তারপরেও তো আপনি শিখতে পারছেন, জানতে পারছেন। কিন্তু আপনি যদি এভাবে একটি মানে রুটিনের মধ্যে না থাকেন, তাহলে তো সমস্যা সেটি। এখন এই যেটি দেখছি যে অ্যাসাইনমেন্ট দিলেই পাস, এবং ইন্টারমিডিয়েটে অটো পাস, এসএসসিতে অটো পাস, এবং কিছুদিন আগে দেখলাম যে ডাক্তাররাও অটো পাসের জন্য তারা আন্দোলন করছে। তো এটি তো খুবই দুঃখজনক। তাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে পারতাম, পরীক্ষার ব্যবস্থা করতে পারতাম, সে ধরনের ফ্যাসিলিটি দিতে পারতাম। আমি আর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছোট বোন আমার সাথে যোগাযোগ করেছিল। সে প্রথম বর্ষে 11,000 টাকা ধার করে ভর্তি হয়েছিল। পরবর্তীতে সে কিছুতেই এই টাকা পরিশোধ করতে পারে না। তো আমাকে নক দেব মানে কান্নাকাটি করছে। তো আমি এক বড় ভাইকে নক দিয়ে বললাম তার এই সমস্যা, তার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। সে এবং তার বন্ধু মিলে 3,000 টাকা পাঠালো। পরবর্তীতে সেই বোন আরও নিজে 2,000 টাকা ম্যানেজ করেছিল, 5,000। এরপরে মানে তার আরও 5-6,000 টাকা দরকার ছিল। সে আবার আরেকদিন ফোন দিয়ে কান্নাকাটি করে। পরে আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডামের সাথে যোগাযোগ করলাম, বললাম ম্যাডাম
মেয়েটির তো এই সমস্যা, দেখেন তো কিছু করা যায় কিনা। পরে বললো আমাকে মেয়েটিকে বললো রবিবারে ফোন দিতে। তো রবিবারে মেয়ে আমাকে ফোন দিয়েছে, সে আপুটি ফোন দিলে আমি বললাম ম্যাডামকে একটু ফোন দেয়, ম্যাডাম তোমাকে বলেছিল। তো ম্যাডামকে ফোন দিলে ম্যাডাম তাকে 5,000 টাকা পাঠিয়ে দেয় এবং আমাকে বলে রাশেদ আমি তোর সাথে কথা বললাম, মেয়েটি তো খুব প্রবলেমের মধ্যে রয়েছে, তার তো কোনো স্মার্টফোন নাই, এখন ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছে, সে তো ক্লাস করতে পারে না, তুমি দেখো কারোর সাথে কথা বলে তার একটি ফোনের ব্যবস্থা করা যায় কিনা। বাট আমি আসলে পরবর্তীতে আর তার ফোনের ব্যবস্থা করতে পারি নাই, কেমনে করব বলেন, এত কিছু তো সম্ভবপর নয়। তো এরকম বিশ্ববিদ্যালয়ে অনেক হয়তো কিছু কিছু ডিপার্টমেন্টে ক্লাস হচ্ছে, বাট অনেকের স্মার্টফোন নাই। আমরা শুনেছিলাম যে সরকারের পক্ষ থেকে সফট লোন দিবে। আরে ভাই, সফট লোন আপনি কবে দিবেন? কয় বছর পরে দিবেন? 1 বছর শেষ হয়ে গেলে আপনার ক্লাস যে ডিপার্টমেন্টগুলোতে ক্লাস নিচ্ছে 60% যদি ক্লাস হয়ে যায়, এরপরে আপনি লাস্ট 40%-এর জন্য আপনি ফোন দিবেন, স্মার্টফোন দিবেন। এটি কোন ধরনের ব্যবস্থা? এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনারাই কেমনে এভাবে বৈষম্যমূলক আচরণ করতে পারছেন? যখন 100% শিক্ষার্থীর ফেসিলিটি নিশ্চিত হবে তখনই তো আপনাদের ক্লাস নেওয়া দরকার ছিল। সব শিক্ষা প্রতিষ্ঠানে বা সব ডিপার্টমেন্টে কিন্তু ক্লাস নিচ্ছে না, যেখানে যে কয়েকটি ডিপার্টমেন্টে বা যেখানেই ক্লাস নিচ্ছে তাদের তো এই ব্যবস্থাগুলো নিশ্চিত করা দরকার ছিল। আমরা দেখেছি আবার বাংলাদেশের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারাও অনলাইনে ক্লাস নিয়েছে। আবার দেখেন গ্রামগঞ্জে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য এই ধরনের সুযোগ সুবিধা নাই। এই যে একটি বৈষম্য, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, এই যে প্রত্যেকটা জায়গায় একটি বৈষম্য, এই বৈষম্যগুলোর জন্য দায়ীকে আমরা স্বাধীনতা যে মূল মন্ত্রকে নিয়ে আমাদের পূর্বপুরুষেরা তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটি কি প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়েছে? সেটি প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়নি, যে কারণে আমরা প্রায়ই আমাদের মহান মুক্তিযোদ্ধাদের মুখ থেকে বিভিন্ন হতাশামূলক বক্তব্য শুনি। তারা বলে থাকেন যে যদি দেখা লাগতো যে স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ সেই পাকিস্তান আমাদের মতো থাকবে, বাংলাদেশের অবস্থা, আইনি শাসন, বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা, তাহলে কখনোই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে যেতাম না। এই হতাশাগুলো আমরা প্রায় শুনি না? আমরাও রাজনৈতিক কারণে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের কথাবার্তা হয়, উঠা বসা হয়, তাদের অভিজ্ঞতাগুলো আমরা শোনার চেষ্টা করি। সেখানেও তারা সেই একইভাবে হতাশা প্রকাশ করে যে আজকে চোখের সামনে যদি এরকম দেখতে হয় যে এমসি কলেজের গেট থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা একজন বোনকে, একজনের স্ত্রীকে এভাবে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে এবং স্বামীর সামনে ছিনতাই করছে, তার হাজবেন্ডের সামনে গণধর্ষণ করছে, এই অবস্থা যদি দেখা লাগবে বলে আমরা জানতাম বা বুঝতাম, অনুমান করতে পারতাম, তাহলে কখনোই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম না। তারা আরো বলে যে আজকে যদি বাংলাদেশের অর্থনীতির অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এরকম হবে আমরা বুঝতে পারতাম, তাহলে কখনোই আমরা রিস্ক নিতাম না। এই হচ্ছে আমাদের সেই মহান মুক্তিযোদ্ধাদের তাদের হতাশা। তো এভাবে আমরা তাদেরকে কষ্ট দিতে পারি না। আমরা তরুণ সমাজ চাইলে অনেক কিছু করতে পারি, আমরা তরুণ সমাজ চাইলে তাদের স্বপ্নকে পূরণ করতে পারি। সুতরাং এখনো সময় জেগে ওঠার। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আমাদের মাধ্যমেই আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছি তারা আরেকটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছি, সেটি গণ অধিকার পরিষদ। আমরা মনে করি যে দেশের রাজনৈতিক পরিবর্তন করতে হলে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, মেধাবীদেরকে এগিয়ে আসতে হবে। সুতরাং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান যে আপনারা রাজনীতি সচেতন হন, আপনারা এগিয়ে আসুন, এদেশের হাল ধরতে হবে। আপনারা যদি পিছিয়ে থাকেন তাহলে আজকে এই যে ক্যাডার বাহিনী, আজকে ব্যাকবেঞ্চার যারা রয়েছে, যারা পড়াশোনা করে না, যারা ক্যাম্পাসে তাদের সন্ত্রাসবাদ, তাদের দখলদারিত্বর বহিঃপ্রকাশ ঘটায়, তারা কিন্তু সেই রাজনীতির সেই ভালো জায়গাটা তারা দখল করে নেবে এবং তাদের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না। বাংলাদেশের যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে একমাত্র দেশপ্রেমিক, মেধাবী
শিক্ষার্থীরা যদি রাজনীতিতে প্রবেশ করে তাহলে সম্ভব দেশের প্রকৃত এখন যে বর্তমান চিত্র, এই চিত্র বদলে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা। মেধাবীরা যতদিন না পর্যন্ত রাজনীতিতে আসবে ততদিন বাংলাদেশের রাজনীতির কোনো পরিবর্তন হবে না। এই শাহেদদের মতন বাটপাতদের হাতেই রাজনীতি থাকবে। এই যে এখনকার মন্ত্রী এমপিরা যারা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে, যাদের আত্মীয় স্বজনের নামে কোটি কোটি টাকা, এই এমপি মন্ত্রীদের কাছ থেকে কিছু সম্ভবপর নয়। প্রত্যাশা করলেও আমরা ভুল করব, আমরা ভুল প্রত্যাশা করব। বাংলাদেশের জনগণ তারা শিক্ষার্থী এবং তরুণ সমাজকে বিশ্বাস করে। এই তরুণ সমাজ তরুণ সমাজের মেধাবী মুখগুলো যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতিতে একটি বিপ্লব রচিত হবে এবং এই মেধাবী মুখগুলোর মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভবপর হবে। আমি প্রায়ই বলে থাকি যে রাজনীতির এবং একটি দেশের যদি গুণগত পরিবর্তন করতে চান তাহলে মেধাবীদেরকে সুযোগ দিন। আজকে আমরা গণ অধিকার পরিষদে আমরা মেধাবীদের সন্নিবেশ ঘটাতে চাই। আজকে যদি আমার থেকে যোগ্য, দক্ষ, মেধায়, পরিশ্রমে একজন নতুন একটি মুখ আসে, আমি কথা দিচ্ছি সেই ব্যক্তিকে আমার সামনে রাখব। আমরা আমাদের গণ অধিকার এবং আমাদের ছাত্র যুব অধিকারের প্রত্যেকটা নেতাকর্মী এই মানসিকতা তারা পছন্দ করে যে আমার থেকে যোগ্য, দক্ষ কেউ যদি আসে তাকে আমি সামনে দেব, তার পিছনে থেকে আমি কাজ করব। এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মেধাবী শিক্ষার্থীদেরকে বলতে চাই যে আপনারা আসুন, আপনারা রাজনীতি সম্পর্কে জানুন, বুঝুন। আপনারা রাজনীতির প্রতি আপনাদের যে একটি অনাগ্রহ ছিল, সেই মানসিকতা থেকে আপনারা বের হয়ে আসুন। আমরা নিজেরাও একসময় রাজনীতি করবো এই ধরনের মানসিকতা ছিল না, বাট এখন যখন যেমনি হোক আমরা ঢুকে গিয়েছি, এখন আমরা বুঝতে পারছি যে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদেরকে দরকার। যাদের মাথায় বুদ্ধি আছে, যারা অ্যাজাম্পশন করতে পারে, যারা কথা বলতে পারে, যারা মানুষকে কনভিন্স করতে পারে, যারা দেশপ্রেমিক, সেই মেধাবী মুখগুলোর দরকার। তারা যদি রাজনীতিতে না আসে তাহলে শুধুমাত্র সাহসী ব্যক্তিবর্গের দ্বারাও আসলে দেশের পরিবর্তন করা সম্ভবপর নয়। দেখেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি ভূখণ্ড পেয়েছি, বাট এই যে ভূখণ্ডকে আপনি সাজাবেন, সেই সাজানোর জন্য মেধাবীদেরকে যেভাবে সুযোগ দেওয়া দরকার ছিল, আমাদের দেশে যখন যে সরকার ক্ষমতায় এসেছে সেই মেধাবীদেরকে মূল্যায়ন করেনি। আজকে দেখেন যে নির্বাচন কমিশনে নুরুল হুদাদের মতন ব্যক্তিবর্গ বসে রয়েছে। আজকে দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে আজকে নুরুল হুদাদের মতন ব্যক্তিবর্গ বসে রয়েছে। নুরুল হুদার যোগ্যতা, দক্ষতা আমরা খুব ভালোভাবেই জানি। সাম্প্রতিককালে তিনি যে বক্তব্য দিয়েছেন যে আমেরিকাকে বাংলাদেশ থেকে শেখার আছে। বাংলাদেশের নির্বাচনের ফলাফল আমরা 4-5 মিনিটে আমরা প্রকাশ করি, সেখানে আমেরিকা লেগে যায় 4-5 দিন। তার এই বক্তব্যের মাধ্যমেই তার মেধা, তার যোগ্যতা, দক্ষতার আমরা মূল্যায়ন করতে পারি। তো প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে এরকম ব্যক্তিবর্গ যারা যারা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে, যারা ওই দলকে বারবার ক্ষমতায় আনতে পারবে, যারা নির্বাচনে কারচুপি, জালিয়াতি হওয়ার পরেও যারা বলতে পারবে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে, সেই ব্যক্তিবর্গকেই আজকে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর হেড করে রাখা হয়েছে। এর মাধ্যমে আসলে কখনোই পরিবর্তন সম্ভবপর নয়। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং এখানে আপনার মেধাবীদের আনাগোনা থাকবে। সর্বোচ্চ মেধা, যোগ্যতা, দক্ষতায় এই প্রতিষ্ঠানগুলোতে তারা নিয়োগ পাবে, কোনো দলীয়করণ থাকবে না। আমরা এরকম একটি স্বপ্ন দেখছি। আর আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, এই স্বপ্ন শুধু আমাদের না, এই স্বপ্ন দেশের মানুষের, এই দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মেধাবী মুখগুলোর খুবই দরকার। তাদেরকে এগিয়ে আসতে হবে। সেই আহ্বান জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আসলে আজকে আমি এত সময় লাইভ করতে চাইনি, বাট দেশের সার্বিক যে অবস্থা, আমার কাছে মনে হচ্ছে দেশ আসলে ভালো নাই। দেশের যে একটি
মানে গোল থাকা দরকার, সেই গোল নাই। দেশ একটি অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা এখন আরেকটি ব্যাপার দেখতে পাচ্ছি যে দেশে আসলে সাম্প্রদায়িক একটি দাঙ্গা লাগানোর অপচেষ্টা করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে দেশের মানুষ যে যার জায়গা থেকে সতর্ক থাকবেন। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেই যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এই দেশে বসবাস করছি। সেই সম্প্রীতি যেন বজায় থাকে, সেই চেষ্টা নিজ নিজ জায়গা থেকে করতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।